তাহলে তারেক রহমানের সেই স্লোগানটাই তো সবার আগে আসবে, সবার আগে। ধন্যবাদ আপনাদের। আমি বলি তারেক রহমান সাহেব ক্ষমতায় আসার পরে প্রথমেই আমরা বিপদে পড়ে গেছি। বিপদটা এসেছে পৃথিবীতে যদি আমেরিকার মতো রাষ্ট্রের একটা রাষ্ট্রপতি ট্রাম্প নামে থাকে। ট্রাম্পের নাম শুনেছেন? ও পাগল না সুস্থ? পাগল, পুরাপুরি পাগল না একটু একটু? পুরাপুরি। এটা আপনারাও টের পান। ওর পাগলামির কারণে সারা পৃথিবীতে তেলের মূল্য এত বেড়েছে। পৃথিবীর একটা দেশের তেলের মূল্য বাড়ে নাই। বলেন তো কোনটা দেশ? আরেকটু জুড়ে বলেন, কোন দেশের তেলের দাম বাড়ে নাই? আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমি ক্ষমতায় আসার 2 মাসের মধ্যে আমি বাংলাদেশের মানুষের মনে কষ্ট দিতে চাই না। আমার কষ্ট হোক, রাষ্ট্র ভর্তুকি দিচ্ছে, প্রয়োজনে আরো ভর্তুকি দিবে, তারপরেও 1 টাকাও আমি তেলের মূল্য বাড়াবো না, যেটার প্রেশার আমার নাগরিকের উপরে পড়বে, মানুষের উপর পড়বে। আমরা কি 1 টাকা তেলের মূল্য বাড়িয়েছি? আমরা সঠিকভাবে তেলটাকে বিতরণ করার চেষ্টা করতেছি। কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী তার তেলের এত দরকার নাই, তারপরও লাইন ধরে তেল দেয়। আগে কি লাইন ধরে তেল নিতে হয়েছে? হঠাৎ করে দেখেছে ট্রাম্প যুদ্ধ বাজিয়েছে, তেলের মূল্য বাড়বে, তখনই কিছু মানুষ সেই তেল কিনে কিনে রাতের বেলা যেই তেল 120 টাকা বিক্রি হয় 300 টাকায় বিক্রি করে না ভাই? আপনি এমন কোন দোকান খুঁজে পাবেন না যেখানে তেল পাওয়া যায় না, অথচ আপনি পাম্পের সামনে দেখবেন লাইন ধরে দাঁড়িয়ে আছে। এটা একটা ব্যবসা হয়ে গেছে যে সারা দিনে যদি 5 লিটার তেল আনতে পারে, তাহলে 5 লিটার তেলে ওর যদি সাইডে বিক্রি করে তার 1000 টাকা লাভ হয়ে যায়। হয়তো ভাই এই ধরনের কাজ হচ্ছে না বাজারে বাজারে? প্রতিদিন আমাদের প্রশাসন, আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন কত কষ্ট করে সেটাকে ট্যাকেল দিচ্ছেন, আমরা হারে হারে টের পাচ্ছি। আমরা সেই লাইন ধরে কাট করে দিয়ে আমাদের প্রশাসন সেই ডিস্ট্রিবিউশনটা করছে। এই 2-1 দিনের মধ্যে তেল চলে আসছে। যারা তেল স্টক করেছেন তাদের কিন্তু বিপদ আছে, পরে কিন্তু তেল খাইতে হবে, বেঁচে যাবে না, কারণ তেল খাইই পরে বাঁচতে হবে। আমাদের দেশে কিছু মানুষ আছে, যখনই জাতির কোন সমস্যা হয় তখনই একটা ব্যবসার ধান্দাতে ঢুকে যায়, চিন্তা করে আমি তাহলে একটু তেল কিনে কিছুদিনের জন্য তো আমি লাভবান হলাম। ঠিক আছে না ভাই? দেখি রাতের বেলা 1টা-2টা বাজলে হঠাৎ করে ড্রাম ভরে ভরে তেল নিয়ে যায়। হয়তো পাম্পেরও কিছু নেতাকে, পাম্পেরও মালিককে ম্যানেজ করে ফেলে, ম্যানেজারকে ম্যানেজ করে, ম্যানেজার পায় 2টা, হয়তো 2000, সে পায় 10,000, এই মিলেমিশে একটা প্রবলেম ক্রিয়েট করে ফেলে। আপনারাও সেদিকে সচেতন থাকবেন। পাম্পগুলাতে বাজারে যদি কেউ 1 টাকার বেশি তেল বিক্রি করে, সাথে সাথে আমাদেরকে জানাবেন, তাদেরকে ধরে মুড়ে মুড়ে বিচার করতে হবে। ঠিক আছে ভাই? আপনারা আপনাদের নেতা হিসেবে দায়িত্ব রয়েছে, কর্মী হিসেবে দায়িত্ব রয়েছে, আপনি একজন মানুষ হিসেবে দায়িত্ব রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ইকুটা কমায় দেন, আলম ইকু কম। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন যিনি এলাকায় আসলেন নেতা বলে না, এমপি বলে না, মন্ত্রী বলে না, আবার প্রশাসকও বলেন না, আমাদের সকলের প্রিয় নামটা কি আপনারা বলেন তো? আমাদের সকলের প্রিয়, আমরা মনে করি এই এলাকার থেকে ওনার উত্থান, এলাকার মানুষের ভালোবাসার ফসল। আমাদের প্রিয় নেতা কিশোরগঞ্জ জেলা পরিষদের মাননীয় প্রশাসক মহোদয়, আমাদের সুখে দুঃখের সাথী, বিন্নাটি ইউনিয়নের সকল মানুষের সুখে দুঃখের আশ্রয়স্থল, আমাদের প্রিয় নেতা, আমার রাজনৈতিক শিক্ষাগুরু জননেতা কালেদ সাইফুল্লাহ সোহেল ভাই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন
আজকের এই অনুষ্ঠান যিনি উদ্বোধন ঘোষণা করবেন, সেই 90-এ যখন খালেদ সাইফুল্লাহ বিপি সোহেল ভাই গরুদয়াল কলেজ ছাত্র সংসদ থেকে হাজার হাজার ভোটে বিপি নির্বাচিত হয়েছিলেন, সেই নির্বাচনের যিনি কলা কৌশলভাবে নির্বাচন তখন সোহেল ভাইকে বিপি বানিয়েছিলেন আমার প্রিয় শ্রদ্ধেয় জনাব ফরিদউদ্দিন মাসুদ সোহেল ভাই, সদর উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র সহ সভাপতি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহানগর উত্তরের সংগ্রামী সদস্য আমাদের কিশোরগঞ্জের কৃতি সন্তান জনাব সেলিম আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, সকলে একটি তালি দেই। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিন্নাটি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, থানা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জনাব শেখ আনোয়ার হোসেন আনোয়ার ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন থানা বিএনপির সদস্য বাজার কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব তাজুল ইসলাম তাজু। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিন্নাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি জনাব দুলাল মিয়া দুলাল ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক বাতেন মোল্লা উপস্থিত আছেন, অত্র ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জুয়েল, ইউনিয়ন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক আবু তালেব, ইউনিয়ন বিএনপি নেতা মামুন, এরপরে আছে আমাদের রাজন, সুহেল, শামীম, আমাদের যুব নেতা রায়হান গন্দিব, আলমগীর হোসেন, অনেক নেতৃবৃন্দ উপস্থিত, ঠিক না? সকলের জন্য একটা তালি দেই। সুপ্রিয় দর্শক, আসলে সুহেল ভাই যখন মনোনয়ন পাইছিল না 20 তারিখের পূর্বে, সংসদ নির্বাচনের পূর্বে, তখন এই নাট্য গোষ্ঠী বিন্নাটি একটা নাট্য সমিতি আছে, এরা মন ভেঙে দিয়েছিল। এই মার্কেটে আমরা কদ্দুস বয়াতির একটা প্রোগ্রাম হয়েছিল না? এই দিন নাট্য গোষ্ঠীর দাবি ছিল লিডার আপনি এমপি হলে আমরা সুন্দর একটি অনুষ্ঠান করব। যখন মনোনয়ন পেল না, সবার মনেই কিন্তু কষ্ট যে আমরা এই আমাদের তো মৌলিক অধিকার 5টি, এর মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান একটি মৌলিক অধিকারের অংশ, আমরা মনে হচ্ছে তা থেকে বঞ্চিত হচ্ছি। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দুয়াই এবং সকলের আশা প্রত্যাশা পূরণ করে দেশনায়ক বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান নিজ হাতে আমার প্রিয় নেতা খালেদ সাইফুল্লাহ সোহেল ভাইকে জেলা পরিষদের প্রশাসক নির্বাচিত করেছেন। বন্ধুরা, এরপরে আমরা আশা দেখলাম অনুষ্ঠান হবে, আজকে আমরা এই অনুষ্ঠান করতে যাচ্ছি। এই অনুষ্ঠানে আসার জন্য আমি আমার নেতাকে অত্যন্ত ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। সেজন্যই এই এলাকার মানুষ সকল সুখে দুঃখে আপনাকে পাশে বিগত দিনেও আপনাকে পেয়েছে, আগামীতেও পাবে সে আমরা আশা রাখি। তাই আর আজকে তো একটি বৃষ্টি ভেজা দিন, আজকে বৃষ্টি ভেজা দিন, অনেকেই হয়তো যে অনুষ্ঠানটা হয় কিনা, দুপুরেও যে বৃষ্টি নামছিল মুসুলধারায় প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, বৃষ্টিটা অনুষ্ঠান হয় কিনা তাও আমরা সন্দিহান ছিলাম। যাক, আমরা অনুষ্ঠান করতে পেরে এই নাট্য অনুষ্ঠানকে আমরা ধন্যবাদ জানাই। আর বিশেষ করে প্রশাসন থেকে সন্ধ্যার আগেও বিভিন্ন কথা ছিল, আমি আশ্বস্ত করেছিলাম এই এলাকার যুব সমাজকে, নেতা রয়েছেন, নেতা আমাদের নেতা এলাকায় সুনজরে দৃষ্টি রাখেন, আমাদের অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ, উনি ব্যবস্থা করে দিবেন, উনি সশরীরে হাজির হবেন। আমি আজকের এই অনুষ্ঠান ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি নেতাকে ইউনিয়নের মানুষের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আসলে আর বক্তব্য বাড়াবো না, নেতা বক্তব্য রাখবে। এখন আপনাদের সম্মুখে এখন কিছু কথা বলবেন কিশোরগঞ্জ সদর আচ্ছা সোহেল ভাই, আমরা ফরিদউদ্দিন মাসুদ ভাই, সোহেল ভাই একটু বক্তব্য রাখবে না ভাই? বিয়ে কইতেছে রাখতে। যাক, ধন্যবাদ। উনি আসলে একটু গলায় প্রবলেম, ও আবার হজও কইরা আসছে। যাক, উজ্জ্বল ভাইও থাকলে ভালো হইতো। এখন সংক্ষিপ্ত ভাষায় কথা বলবেন ঢাকা মহানগর যুবদল উত্তরের সদস্য জনাব সেলিমুজ্জামান সেলিম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বিন্নাহাটির অত্যন্ত আমার প্রিয় জায়গা, বিন্নাহাটির মানুষের প্রতি আমি ব্যক্তিগতভাবে চরম কৃতজ্ঞ। আমার রাজনৈতিক জীবনে অসংখ্য দিন রাজপথে বিন্নাহাটির মানুষের সঙ্গে কিশোরগঞ্জ জেলা এবং ঢাকা শহরে দেখা হওয়ার সুযোগ হয়েছে, তাই আমি বিন্নাহাটির মাটির মানুষের প্রতি আমি চিরঋণী। বন্ধুরা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে বক্তৃতা দেওয়ার কোনো ভাষা নেই, বক্তৃতা দিতে চাই না, শুধু আপনাদেরকে একটি অনুরোধ করতে চাই, ইনশাল্লাহ
রাজপথ কখনো ত্যাগী নেতা কর্মীদের সাথে বিশ্বাসঘাতকতা করে না। আমাদের নেতাও তেমনি ভাবে তৃণমূল থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তারই আপনাদের আন্দোলন সংগ্রামের ফসল কিশোরগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসক সাহেব, আমাদের অভিভাবক, কিশোরগঞ্জ সদর বিএনপির বিপ্লবী সভাপতি, সাবেক সফল ছাত্র নেতা, বারবার কারা নির্যাতিত নেতা বিপি সোহেল ভাইকে আপনারা যে পরিমাণ সাপোর্ট দেন, যে পরিমাণ ভালোবাসেন, ইনশাল্লাহ আপনাদের সকলের যদি দোয়া এবং সহযোগিতা থাকে, ইনশাল্লাহ কিশোরগঞ্জ সদর আসনের এমপি ইনশাল্লাহ একদিন আমরা বানাবো ওনাকে, যদি আপনারা সহযোগিতা করেন। আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমাদের নেতা জনাব তারেক রহমান, আপনারা যারা আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানটির আয়োজন করেছেন, আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা এই ধরনের প্রোগ্রাম করবেন, কিন্তু অনুরোধ, আপনারা মাদকের বিরুদ্ধে একটি জিহাদ ঘোষণা করবেন। কোন রকম কোন মাদক কারবারিদের সাথে আমাদের সংগঠনের কোনো সম্পর্ক থাকবে না। কোন রকম এই ধরনের সামাজিক অনুষ্ঠানে কোনো উচ্ছৃঙ্খল কোনো আচরণ হবে না। আমাদের নেতা জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল ভাই আপনাদের দিকে সুদৃষ্টি রেখেছেন, ইনশাল্লাহ আমরা ওনাকে কথা দিচ্ছি, আমরা এমন কোনো আচরণ করব না যেন ওনার আত্মমর্যাদার সম্মুখীন মানুষ প্রশ্ন করেন, এবং ওনার আত্মমর্যাদা রক্ষার জন্য আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সোহেল ভাইয়ের পাশে থাকবো। বিন্নাহাটির মানুষকে আমি কথা দিচ্ছি, ইনশাল্লাহ আপনারা যখন ঢাকায় যাবেন আপনাদের সকলের চায়ের দাওয়াত রইল। আর ইব্রাহিম মোল্লা তো রয়েছে আমার ভাই, ইব্রাহিম মোল্লা আমার দীর্ঘদিনের পুরানো ভাই। আমি আপনাদের সকলের কাছে ইব্রাহিম মোল্লা এবং খালেদ সাইফুল্লাহ সোহেল ভাই এবং আপনারা যারা এর সাথে জড়িত আছেন, আপনাদের সকলের প্রতি আবারও দোয়া এবং সালাম রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের আস্থার ঠিকানা, তৃণমূলের আস্থার ঠিকানা, কিশোরগঞ্জের জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা পরিষদের সম্মানিত মাননীয় প্রশাসক মহোদয় জননেতা খালেদ সাইফুল্লাহ বিপি সোহেল ভাই আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আজকের যে আয়োজনটা হয়েছে, এটা ভিখারির ছেলে না বলে ধনীর ছেলে করলে ভালো হতো না? ইব্রাহিম যে কবে ফকির হয়ে গেল আজকে টের পাইলাম। তুই এটা বেটা ধনীর ছেলে বানাইতে, এটা তো গরিবের ও আনোয়ার করছো, তুমি কি ফকির? বলছি ভিখারির ছেলের এই নাটকের আয়োজনে আমাকে যারা আমন্ত্রণ করেছেন, আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই জন্যে যে আপনারা গ্রামীণ সংস্কৃতির মধ্যে এই নাটকগুলা ইনভলভ। এই নাটকের মধ্য দিয়ে অনেক সময় জাতিকে ভালো মেসেজ দেওয়া যায়, নাটকের মধ্য দিয়ে মানুষকে পরিবর্তন করা যায়, নাটকের মধ্য দিয়ে আমাদের সন্তানদেরকে সমাজ সচেতনমূলক কাজ করার জন্য ভূমিকা রাখা যায়। এই জন্য আপনারা এই নাটকগুলা করবেন। শুধু দয়া করে বলে গেলাম যে নাটকের নামে মাঝে মাঝে মঞ্চে যা হয় এগুলি যেন কোনো অবস্থাতেই না আসে, ঠিক আছে ভাই? মনে থাকবে তো? আমি কিন্তু এই জন্যে কথা বলে এসেছি, ইব্রাহিমকে বলেছি যে যাই কিছু করো সেটা যেন নাটকই হয়, গরিবের ছেলেই হোক আর ধনীর ছেলেই হোক, ঠিক আছে? এবং নাটক মঞ্চস্থ করবে প্রশাসন সহ, আমরা তোমাদের পাশে আছি, যত রকমের সহযোগিতা লাগে আমরা করব, ঠিক আছে? কারণ আমরা চাই বাংলাদেশ তার নিজস্ব সংস্কৃতির উপর বেঁচে থাকুক। বাংলাদেশ গ্রামীণ সংস্কৃতির উপরে, এখানে আমি মনে হয় ইলেকশনের আগে বাউলের একটা অনুষ্ঠানে এসেছিলাম, কদ্দুস ভাইতে আসছিল, সেই অনুষ্ঠানেও আমি এসে দেখেছি মানুষের মধ্যে যে উন্মাদনা কাজ করে, মানুষ যে সেই গ্রামীণ সংস্কৃতির মধ্যে বেঁচে থাকতে চায়, সেটা আমি এই বৃন্নাটির মানুষের মধ্যে দেখেছি। এই জন্য আপনাদেরকে আমি বলে যাব, আপনারা সেই সংস্কৃতিগুলো ধরে রাখেন, কোনো অবস্থাতেই সেটা যেন অপসংস্কৃতির মধ্যে পড়ে না যায়, ঠিক আছে? যদি কোনো অপসংস্কৃতি হয় সেটা নেতৃত্বের জন্য ব্যর্থতা হবে, আমাদের জন্য ব্যর্থতা আসবে, সমাজকেও বাজে মেসেজ যাবে, ঠিক আছে ভাই?
আমরা এই অনুষ্ঠানে এসেছি আমার বন্ধু সহযোদ্ধা, একসাথে আমরা ছাত্র রাজনীতি করতে করতে বড় হয়েছি। সদর উপজেলা সিনিয়র সহসভাপতি ফরিদউদ্দিন মাসুদ সোহেল আছেন, ডান পাশে আপনাদের সেলিম একটু আগে কথা বললো, যুবদল গুলশান থানার বড় নেতা, এখন মহানগরের সংগ্রামী সদস্য, খুব সাহসী নেতা সেলিম আছেন, আপনাদের আনোয়ার আছেন, নাম নাকি তাজুল আছেন, তারপরে আমাদের সহসভাপতি দুলাল, বাতেন মোল্লা, তালেব সহ আরো অনেক নেতৃবৃন্দ, বারিক সহ, নাম বললে অনেক বলতে হবে, আমি এত নামে আর যাই না, কারণ সবাই তো আসলে নাটক দেখতে আসে, আর আকাশের অবস্থাটা ভালো না, ওই একটু মন খারাপ করতে পারে, আর মন খারাপ করলে যা হয়, আজকে সারাদিন যা হয়েছে, 2-3টা অনুষ্ঠানে গিয়েছি, সেই বৃষ্টি ভাঙতে ভাঙতে একজনের নতুন একটা জুতা দিয়েছিল, জুতাটা আজকে মোটামুটি একদম শেষ হয়ে গেছে। যাক, তারপরেও বৃষ্টির মধ্যে সারা কিশোরগঞ্জ ঘুরে ঘুরে মানুষের সাথে আমাদের মানুষগুলা যেন ভালো থাকেন সেই চেষ্টা করে যাচ্ছি। আর আমার নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের 16 কোটি মানুষের নেতৃত্ব দিয়েছেন, যেই মানুষটা 17 বছর আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যেই মানুষটা 17 বছর কষ্ট করে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে এনেছেন, উনি ক্ষমতায় বসার পরে আজকে বাংলাদেশ কি সুন্দরভাবে চলছে না ভাই? আমরা প্রথমেই বলেছি, ওনার সবচেয়ে বড় স্লোগান ছিল সবার আগে। এই আস্তে আস্তে বিন্দাটির মনে কথা বললে হবে, এমন একটা আওয়াজ করতে হবে যাতে সমস্ত মানুষ বুঝে যে এই বাংলাদেশ সবাই মিলেমিশে আমরা বাংলাদেশটাকে গড়ব। সেখানে বাউল সঙ্গীত থাকবে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, সেখানে নাটক থাকবে, সেখানে আমাদের আলেম ওলামাদের ওয়াজ মাহফিলের ব্যবস্থা থাকবে, সেখানে মাজারের যারা সেই সংস্কৃতির সাথে জড়িত তাদের অবস্থান থাকবে, হিন্দু ভাইদের তাদের সংস্কৃতি নিয়ে ব্যস্ত থাকবে, বুদ্ধ খ্রিস্ট তারা থাকবে তাদের মতো করে, ঠিক আছে? তাহলে তারেক রহমানের সেই স্লোগানটাই তো সবার আগে আসবে, সবার আগে। ধন্যবাদ আপনাদের। আমি বলি তারেক রহমান সাহেব ক্ষমতায় আসার পরে প্রথমেই আমরা বিপদে পড়ে গেছি। বিপদটা এসেছে, পৃথিবীতে যদি আমেরিকার মতো রাষ্ট্রের একটা রাষ্ট্রপতি ট্রাম্প নামে থাকে, ট্রাম্পের নাম শুনেছেন? ও পাগল না সুস্থ? পাগল, পুরাপুরি পাগল না একটু একটু? পুরাপুরি। এটা আপনারাও টের পান। ওর পাগলামির কারণে সারা পৃথিবীতে তেলের মূল্য এত বেড়েছে, পৃথিবীর একটা দেশের তেলের মূল্য বাড়ে নাই। বলেন তো কোনটা দেশ? আরেকটু জুড়ে বলেন, কোন দেশের তেলের দাম বাড়ে নাই? আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমি ক্ষমতায় আসার 2 মাসের মধ্যে আমি বাংলাদেশের মানুষের মনে কষ্ট দিতে চাই না। আমার কষ্ট হোক, রাষ্ট্র ভর্তুকি দিচ্ছে, প্রয়োজন আরো ভর্তুকি দিবে, তারপরেও 1 টাকাও আমি তেলের মূল্য বাড়াবো না, যেটার প্রেশার আমার নাগরিকের উপরে পড়বে, মানুষের উপর পড়বে। আমরা কি 1 টাকা তেলের মূল্য বাড়িয়েছি? আমরা সঠিকভাবে তেলটাকে বিতরণ করার চেষ্টা করতেছি। কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী, তার তেলের এত দরকার নাই, তারপরও লাইন ধরে তেল দেয়। আগে কি লাইন ধরে তেল নিতে হয়েছে? হঠাৎ করে দেখেছে ট্রাম্প যুদ্ধ বাজিয়েছে, তেলের মূল্য বাড়বে, তখনই কিছু মানুষ সেই তেল কিনে কিনে রাতের বেলা যেই তেল 120 টাকা বিক্রি হয় 300 টাকায় বিক্রি করে না ভাই? আপনি এমন কোনো দোকান খুঁজে পাবেন না যেখানে তেল পাওয়া যায় না, অথচ আপনি পাম্পের সামনে দেখবেন লাইন ধরে দাঁড়িয়ে আছে। এটাও একটা ব্যবসা হয়ে গেছে, যে সারাদিনে যদি 5 লিটার তেল আনতে পারে, তাহলে 5 লিটার তেলে ওর যদি সাইডে বিক্রি করে তার 1000 টাকা লাভ হয়ে যায়। হয়তো ভাই এই ধরনের কাজ হচ্ছে না বাজারে বাজারে? প্রতিদিন আমাদের প্রশাসন, আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন কত কষ্ট করে সেটাকে ট্যাকেল দিচ্ছেন, আমরা হারে হারে টের পাচ্ছি। আমরা সেই লাইন ধরে কাট করে দিয়ে আমাদের প্রশাসন সেই ডিস্ট্রিবিউশনটা করছে। এই 2-1 দিনের মধ্যে তেল চলে আসছে। যারা তেল স্টক করেছেন তাদের কিন্তু বিপদ আছে, পরে কিন্তু তেল খাইতে হবে, বেঁচে যাবে না, কারণ তেল খাই পরে বাঁচতে হবে। আমাদের দেশে কিছু মানুষ আছে, যখনই জাতির কোন সমস্যা হয় তখনই একটা ব্যবসার ধান্দাতে ঢুকে যায়।
চিন্তা করে আমি তাহলে একটু তেল টেল কিনে কিছুদিনের জন্য তো আমি লাভবান হলাম, ঠিক আছে না ভাই? দেখি রাতের বেলা 1-2টা বাজলে হঠাৎ করে ড্রাম ভরে ভরে তেল নিয়ে যায়। হয়তো পাম্পেরও কিছু নেতাকে, পাম্পেরও মালিককে ম্যানেজ করে ফেলে, ম্যানেজারকে ম্যানেজ করে, ম্যানেজার পাই 2টা, হয়তো 2000, সে পাই 10,000, এই মিলেমিশে একটা প্রবলেম ক্রিয়েট করে ফেলে। আপনারাও সেদিকে সচেতন থাকবেন। পাম্পগুলাতে বাজারে যদি কেউ 1 টাকার বেশি তেল বিক্রি করে সাথে সাথে আমাদেরকে জানাবেন, তাদেরকে ধরে মুড়ে মুড়ে বিচার করতে হবে, ঠিক আছে ভাই? আপনারা আপনাদের নেতা হিসেবে দায়িত্ব রয়েছে, কর্মী হিসেবে দায়িত্ব রয়েছে, আপনি একজন মানুষ হিসেবে দায়িত্ব রয়েছে। হঠাৎ করে ঢাকা শহরে একদিন লবণের ক্রাইসিস দেখা গেছে। আচ্ছা, লবণেরও ক্রাইসিস হয় নাকি? লবণ আমাদের দেশে উৎপাদিত হয়, কোনোদিন লবণের ক্রাইসিস হয় না। লবণ কি আর খাওয়া যায় এত বেশি? এরপরেও আপনি দেখেন হঠাৎ করে 50 টাকার লবণ প্যাকেট হয়ে গেছে 200 টাকা। আমি আমার ঢাকার বাসার আশেপাশে দেখি 200 টাকায় লবণ বিক্রি করে। আমার বাসা থেকেও বলছিল সবাই যেমনি লবণ কিনতেছে, আসলেই কি লবণের ক্রাইসিস হবে? আমি বলছি ক্রাইসিস হইলে লবণ খাবো না, লবণ ছাড়াই ভাত খাবো, ঠিক আছে না ভাই? লবণ ছাড়াই তরকারি খাবো। বাঙালি যদি অভ্যাস করে, বাংলাদেশের মানুষ যদি অভ্যাস করে, সবকিছুতেই ব্যস্ত থাকতে পারে, নাকি রে ভাই? 17 বছর আমরা হাসিনার অত্যাচারে কত আড়ালে বাড়ালে ঘুরিয়েছি না? আমরা কত জেল খেটেছি, কত গোয়াল ঘরে ঘুমিয়েছি। আপনাদের নেতা ইব্রাহিম মোল্লা কত কষ্ট করেছে, কত চিপাই ঘুমিয়েছে। আমরা আশেপাশে ঘুরেছি, আমাদের কত নেতা জেল খেটেছেন, কষ্ট করেছেন, মার খেয়েছেন। আমরা অভ্যস্ত ছিলাম না? আমরা এখন ক্ষমতায় এসেছি, বাংলার মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, আমরা এখন সেটাতে অভ্যস্ত। আমরা চাই ক্ষমতায় বসে বাংলাদেশের মানুষের কাছে যে ওয়াদা আমরা করেছি, সেই ওয়াদা আমরা অক্ষরে অক্ষরে পালন করে যাব ইনশাআল্লাহ। এবং আপনাদের নেতা তারেক রহমান সাহেব ক্ষমতায় বসার পরে আপনি যত কথা বলেছেন, প্রতিটা কথা কি উনি পালন করতেছেন না, নাকি রে ভাই? উনি বলেছেন কৃষি কার্ড করে দিবেন, কৃষকের জন্য কার্ডের ব্যবস্থা হয়েছে না? আমরা ইতিমধ্যে বিলি করা শুরু করেছি। কিশোরগঞ্জে ঈদের পরে আমরা সেই ব্যবস্থা করছি। আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি, বাংলাদেশের 8টা জেলাতে এই কার্যক্রম হয়েছে, আমাদের জেলাতেও একটা উপজেলাতে শুরু হয়েছে। আমরা সমস্ত উপজেলাতে সেই ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করব। আমরা ফ্যামিলি কার্ডের কথা যখন বলেছিলাম, তখন অনেক নেতা বলেছিলেন রাখ তোর ফ্যামিলি কার্ড, বাংলার মানুষ ভাত চায়। আরে বেটা, ভাত খাইতে হলে তো ফ্যামিলি কার্ডের মাধ্যমেও গরিব মানুষ বেঁচে থাকবে, নাকি রে ভাই? আমরা সেই ব্যবস্থা করেছি না? আমরা বলেছিলাম কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আমরা মওকুফ করে দেব। আমরা কি মওকুফ করেছি? নাকি ক্ষমতায় বসার দাগ শুকানোর আগে আগে আমরা সেই ব্যবস্থা করেছি? আমরা যে কথা দেই সেই কথা রাখি। আমরা বলেছি এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য আমাদের নেতা ওয়াসিম, আমাদের নেতা মুগ্ধ, আমাদের সাইদ সহ যারা রক্ত দিয়েছে, জুলাইয়ের যুদ্ধ করেছে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা কথা বলেছি। আমরা তোমাদের সাথে যে যে ওয়াদা করেছি, প্রতিটা ওয়াদা আমরা পালন করে যাব, ইতিমধ্যে আমরা করেছি, নাকি রে ভাই? কিছু মানুষ বাজারে নেমেছে, বাজারে বাজারে ঘুরে আর বলে আমরা নাকি জুলাই সনদ মানি না, আমরা নাকি শহীদের রক্তের প্রতি মূল্য দেই না। আচ্ছা, আপনারা বলেন জুলাইয়ের বিপ্লব কি জন্য হয়েছিল? বিপ্লব হয়েছিল শেখ হাসিনা আমাদেরকে ভোট দিতে দেয় নাই বলেই তো, নাকি না? হাসিনা যদি 24 সনে আমাদের কথা শুনতো, আমাদের কথা বুঝতো, একটা ভোট দেন, ভোটের মধ্য দিয়ে আপনি যদি ক্ষমতায় আসেন, আমরা আপনাকে প্রধানমন্ত্রী হিসাবে মানব। আর আপনাকে যদি ভোট না দেয়, আপনি ক্ষমতা ছাড়েন, উনি যদি কথা মানতেন, তাহলে কি এইভাবে দেশ থেকে পালাতে হতো? উনি কথা শুনে নাই, তাই তাকে আমরা বিদায় করেছি। বিদায় করে ভোট হয়েছে, ভোটের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেছি। এই জন্যই তো সংগ্রাম করেছি, নাকি রে ভাই? আচ্ছা, হাত তুলে দেখান তো, আমরা কি ভোটের জন্য করি নাই? ভোট কি হয়েছে বাংলাদেশে? এই তো জুলাই আন্দোলন ছিল, প্রথম দাবি আমাদের পূরণ হয়েছে, পরের কিছু দাবি আছে। সেই দাবিগুলো ছিল
আমাদের কৃষক সবচেয়ে ভালো থাকবে, আমাদের শ্রমিক ভালো থাকবে, আমাদের মেহনত মানুষগুলো ভালো থাকবে। আমাদের শ্রমিকরা কি এখন ভালো আছে না? আমাদের কৃষক কি ভালো আছে না? আমাদের কোন শ্রেণীটা খারাপ আছে সেটা আমাকে বলেন। আমরা যখনই কোথাও সমস্যা দেখছি সাথে সাথে সেখানে আমরা এগোচ্ছি, আমরা সমাধানের চেষ্টা করছি। এই টাম যুদ্ধ বাজাইছে, ওই বেটা পাগল না মাথা খারাপ মাথা গরম, সেটা কি আমাদের জানা ছিল? এখন তেলের জন্য লাইন হচ্ছে, এখন একটা দল নাকি বলে তেলের ক্রাইসিস হইল কেন তারেক রহমান জবাব চাই। ইরানে যুদ্ধ কেন তারেক রহমান জবাব চাই। আরে বাবা, যুদ্ধ হয়েছে ইরানে, ইসরায়েল যুদ্ধ করছে বছরকে বছর, তারেক সাহেব কি জবাব দেবে? এটা কি তারেক সাহেবের জবাব দেওয়ার কথা? মানে জবাব চাই বা না চাই, জবাব একটা দিতেই হবে। ঠিক আছে, আপনারা যদি বিরোধী দলের কথা বলে বিরোধিতা করেন আমাদের আপত্তি নাই, তবে এমন কিছু করেন না যে কাজগুলা করলে পরে শহীদ জিয়াউর রহমানের সন্তানদের হৃদয়ে আঘাত লাগে। তাহলে কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না, আমরা কোনো ছাড় দিয়ে কথা বলবো না। আর আওয়ামী লীগের ভাইয়েরা যারা ঘাপটি মেরে বসে আছেন, যারা লুকিয়ে লুকিয়ে থাকেন, তাদেরকে আমরা বলেছি গত 16 মার্চ যাবৎ আমরা কিছুই করতে চাই নাই। আপনারা বলেছিলেন আমরা ক্ষমতায় আসলে নাকি আপনাদের 2 লক্ষ কর্মীকে হত্যা করা হবে। বাংলাদেশে কি 2টা কর্মী মারা গেছে? আমরা কি আওয়ামী লীগের মানুষকে অত্যাচার করেছি না বলে আওয়ামী লীগের বাইরেও মাঝে মাঝে আমাদের সম্বন্ধে মন্তব্য করে। জীবনে যে অপরাধ করেছেন, 17 বছর যে অত্যাচার করেছেন, আমার মতো নেতার সহ কত নেতাকে পঙ্গুত্ব বরণ করেছেন, জেল খাটিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, গুলি করেছেন, হত্যা করেছেন, বাংলাদেশের টাকা লুটতরাজ করে বাংলাদেশের অর্থনীতিকে শূন্য করে দিয়েছেন। তারপরেও আমরা আপনাদেরকে এখনো বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারি নাই। তবে আমরা জুলাই যোদ্ধাদের সাথে ওয়াদা করেছিলাম যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আওয়ামী লীগের বিচার আমরা আইনের মধ্য দিয়ে করব। যেই বিচারটা শুরু হয়েছে 16 মাস আগে, আমরা কি বিচারটা চলমান রাখবো না ভাই? নাকি আমরা বিচার চলমান রেখেছি। ওই দিনও রায় হয়েছে, সাঈদকে যারা গুলি করে হত্যা করেছে সেই সাঈদ হত্যার জন্য খুনিদের ফাঁসি হয়েছে। তারপরে কয়েকজন খালাস পেয়েছে, আমরা আবার আপিল করেছি, তাদেরও বিচার হবে। আমরা বিচার করছি। তাহলে জুলাই সনদের কোন কথাটা আমরা মানি না রে ভাই? আমরা তো সব কথাই মানছি। বরঞ্চ জুলাই সনদের একটা কথা ছিল ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে আসবে। আমরা কি বিরোধী দলকে প্রস্তাব দিয়েছিলাম? আমরা বলেছিলাম যে সেটা নেন, ওনারা নেন নাই। না নিলে কার কি আসে যায়? আমরা তো আমাদের কথা বলেছি, জুলাই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা যে ওয়াদা করেছি সেটা করেছি। আর জুলাই সনদে আমরা যা লিখেছি, আমরা যে ওয়াদা করেছি মানুষের সামনে, যে 31 দফা কর্মসূচি দিয়েছি, প্রতিটা কর্মসূচি কি আমরা বাস্তবায়ন করছি না ভাই? এই যে খাল কাটার বিপ্লব এসেছে, আমরা খাল কাটতেছি, প্রতিটা খালে আমরা করতেছি। আজকেও একটু আগে বসে একটা খাল ভরাট হয়ে যাওয়ার কারণে পানান বিলের কাছে পানি ভরে গেছে। আজকে মহিনন্দে গিয়েছিলাম, খালের কারণে পানি যেতে পারছে না। আমরা বলেছি, আমরা সেই প্রজেক্টগুলো হাতে নিয়েছি, আমরা সেই কাজগুলো করে যাচ্ছি। মাত্র হলো 2 মাস, 2 মাসেই আমরা তো বুঝিয়েছি আমরা কাজের জন্য এসেছি, এবং আগামী 5 বছরের মধ্যে আমরা যেই যে ওয়াদা আপনাদের সামনে করেছি প্রতিটা ওয়াদাকে আমরা পালন করার চেষ্টা করব। যারা আজ থেকে 16 মাসের এই মধ্যেও যারা হঠাৎ করে কোনো কারণ ছাড়া রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দেওয়া শুরু করতেন, একটা মব সৃষ্টি করে প্রবলেম করতেন, আমরা কি বন্ধ করেছি? তো সুতরাং আমি আপনাদের, যেহেতু গরিবের কি জানি গরিব ভিখারির ছেলে, এখানে নাটকটা হবে, সবাই দেখতে আসছে ভিখারির ছেলে কিভাবে অভিনয় করে। আমি আর কথা না বাড়িয়ে আপনাদের সেই গ্রামীণ সংস্কৃতির অংশ, সেই নাটকে সবাই শান্তিপূর্ণভাবে দেখবেন, এখানে দেখে শান্তিপূর্ণভাবে বাড়িতে যাবেন, সেই কথা বলে আবারও তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিবাদন জানিয়ে আমি জেলা প্রশাসকের পক্ষ থেকে আপনাদেরকে অভিবাদন জানাই। আপনাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান ভবিষ্যতে যেন আরো ভালো করে এই নাটক মঞ্চায়িত হয়,
এই জন্য আমার কোনো সহযোগিতা লাগলে আমি সব সময় আপনাদেরকে সেই সহযোগিতা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা এটার আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিকারী ছেলে আগামীতে যেন ধনী ছেলে রূপান্তরিত হতে পারে এই নাটকের শুভ উদ্বোধন ঘোষণা করি। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা নাটক শুরু করে দিচ্ছি। আচ্ছা,